মা, ও মা, ওই দেখো বাবা আসছে। তুমি না বলেছিলে মা, বাবা ফিরলে সাথে করে খাবার আনবে, মাছ মাংস আনবে? কই, বাবা তো খালি হাতে ফিরেছে। তোর বাবা তো মাত্র বাড়ি ফিরেছে রে মা, একটু চুপ করে থাক, তোর খাবারের ব্যবস্থা ঠিক করে দেব। ধুর ধুর, এই রোদের ভেতরে এতটা রাস্তা শুধু শুধু ঘুরলাম, কারো কাছ থেকে একটু খাবার ব্যবস্থাও করতে পারলাম না। টাকার ব্যবস্থা তুমি আর করতেও পারবে না, তোমার কাজের যেই না অবস্থা, একদিন কাজ করলে 3 দিন তো বসেই খাও, মানুষ তোমাকে কিভাবে টাকা দেবে? কি যে বলো না গিন্নি, চেষ্টা তো করি, কাজ তো আর কম করি না। জিনিসপাতির যে দাম, নুন আনতে পান্তা ফুরোয়, তাই তোমাদের খাই খাই মেটে না। মেয়েটা না খেয়ে বসে আছে, সে শুধু শাক দিয়ে ভাত খাবে না। আমার হয়েছে সত্য মরণ, ভালোভাবে কাজ করো, না হলে মেয়েকে রেখে বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম। সৃষ্টিকর্তা কেন যে পুরুষ মানুষ বানালো, এর থেকে গাধা হলে ভালো করতাম, অন্তত দুবেলা মুখের সামনে খাবার তো থাকতো। ধুর, কিচ্ছু ভালো লাগে না। আমারও আর কিচ্ছু ভাল লাগছে না, খালি শাক আর ডাল ভাত, আর কোনোদিন তো শুধু ফ্যান আর ভাত। এইসব খেতে আর ভাল লাগে না। এভাবে তো আর চলা যায় না, নিজের ক্ষেতের পাশাপাশি আমাকে অন্যের ক্ষেতেও কাজ করতে হবে। বেলা শেষে বউ বাচ্চার মুখে কিছুটা খাবার দিতে তো পারবো। পেয়েছি পেয়েছি, দাদা বলেছিল তার ক্ষেতটা দেখাশোনা করার জন্য একটা লোক লাগবে। গিয়ে দেখি তার কাছে। রামুর বড় দাদা দীনেশ, তার অবস্থা খুব ভালো, মাঠে তার কয়েক বিঘে চাষের জমিও রয়েছে, কিন্তু সে যেমন কিপটে তেমনি হিংসুটে। লোককে সাহায্যের নামে টাকা দিয়ে চড়া সুদে তাদের থেকে সে টাকা উসুল করে। এসেছিস, তা কি মনে করে এলি শুনে? দাদা শোনো না দাদা, বলছিলাম যে তুমি তো তোমার ক্ষেতে কাজের জন্য লোক খুঁজছিলে, আমাকে রেখে দাও না তোমার ক্ষেতে। তোর অতটুকু ক্ষেতেই তো ভালোভাবে চাষবাস করতে পারিস না, তাহলে আমার ক্ষেতে কাজ করবি কিভাবে? পারবো দাদা, বেশ পারবো, তুমি দেখে নিও, বেশ পারবো। শুধু আমাকে একটা কাজ দাও দাদা, একটা কাজ দাও। আচ্ছা ঠিক আছে, কাজ করবি, তবে রোজ 100 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। আর হ্যাঁ, সকাল থেকে বিকেল পর্যন্ত করতে হবে কাজ। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমার কথা মতোই কাজ করব। শুধু ওর কথা মতোই কাজ করলে হবে না, বাড়িতেও কিছু কাজ আছে, সেগুলো করলেই টাকা পাবে। বাড়িতে আবার কি কাজ? বাড়ির কাজ করলে মাঠের কাজ করব কখন বৌদি? সে তো তুমি জানোই, বাড়ির কাজ না হলে তোমার বউ করবে। না না বৌদি, বউকে দিয়ে কাজ করিয়ে খাবো এমন ছোট লোক আমি হইনি এখনো। তুমি বলো বাড়ির কি কি কাজ করতে হবে, আমি ঠিক করে দেব। মোটে জোটে না, উনি পড়ে আছে সম্মান নিয়ে। গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করবে, 2বার গরুদের খড় কেটে দেবে, আর দুধ সান্দা, এগুলো করলেই হবে, বাকিটা আমি দেখে নেব। বেশ বেশ, আমিই করে দেবক্ষণ। কিন্নি, তুমি পারো বটে। হঠাৎ হঠাৎ করে কোথা থেকে যে তোমার মাথায় এমন বুদ্ধি আসে? হ্যাঁ হয়েছে, এবার প্রশংসা বাদ দাও তো, আমি তো তোমারই বউ, তোমার কাছ থেকেই তো এসব কুটিল বুদ্ধি শেখা। পরদিন থেকে রামু তার ক্ষেতের কাজ বাদ দিয়ে তার ভাই দীনেশের ক্ষেতে কাজ করতে লাগলো। এদিকে মাঠের কাজ শেষ হলে বাড়ির কাজও করত। কাজ শেষে টাকা নিয়ে সে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনে রাতে বাড়ি ফিরত। ও মা, তুমি এত বাজারে এনেছো, এত বড় মাছ? বাবা, তুমি নতুন কাজ পেয়েছো নাকি? হ্যাঁ রে মা, তোর জ্যাঠার ক্ষেতে নতুন কাজ নিয়েছি। এতদিন দেনাদায় শোধ করে আজ বাড়ির জন্য কিছু বাজার করলাম। গিন্নি, ধরো এগুলো। হ্যাঁ হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। দাও দাও, তুমি বসো, আমি তোমার জন্যে বরং ঠান্ডা জল আনছি। হ্যাঁ, সারাদিন অনেক পরিশ্রম পড়েছে, তাই অনেক ক্লান্ত লাগছে। তুমি বরং আমাকে দুটো খেতে দাও, বেশ খিদেও পেয়েছে আমার। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। রামু দীনেশের ক্ষেতে মন দিয়ে কাজ করতে লাগলো। এই থেকে তার ক্ষেতে জল সার ও পর্যাপ্ত যত্নের অভাবে সব ফসল নষ্ট হয়ে গেল।
হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! টাকার জন্য অন্যের ক্ষেতে কাজ করতে গিয়ে নিজের ক্ষেতটাই আমি নষ্ট করে দিলাম। কি রে, তুই এখানে বসে আর আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ফসলগুলো তো বেশ হয়েছে এবার, বোঝাই যাচ্ছে মন দিয়ে কাজ করেছিস তুই। দাদা, তোমার ধানগুলো তো ভালো হয়েছে। তোমার ধানগুলো ভালো হলেও আমার ক্ষেতের ধানগুলোর অবস্থা দেখো। তোমার ক্ষেতের পেছনে সময় দিতে গিয়ে আমার ফসলগুলোই নষ্ট হয়ে গেছে। তোকে তো আর ফ্রি ফ্রি কাজ করাইনি, বিনিময়ে পয়সা দিয়েছি, পয়সা। ফসল যখন নষ্ট হয়েছে তখন আর কি করবি? ওই সব বাদ দিয়ে আমার ক্ষেতে মন দিয়ে কাজ কর, বুঝলি? রামু ও দিনেশ ক্ষেত থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দিনেশের ক্ষেতে দিক দিয়ে যাচ্ছিল। পথে দেখা হলো এক বুড়ি ভিক্ষুকের সাথে। বাবারে, সকাল ধরে কিচ্ছুটি মুখে দেয়নি, আমায় কটা পয়সা দিবি? একটু সকালের জল খাবারটা কিনে খেতাম। সাত সকালে ভিক্ষুকের মুখ চোখে দেখলাম। এই এই, নেই নেই নেই, সরো সামনে থেকে, সরো সরো সরো। ইস, কত নোংরা পোশাক! আমি গরিব মানুষ, দুবেলা খাবারই খেতে পারি না, সেখানে ভালো পোশাক পাবো কোথায়? দিবি বাবা, দুটো পয়সা দে না বাবা। দাঁড়াও দাঁড়াও বুড়িমা, পকেটে হয়তো বা কিছু পয়সা থাকতেও পারে। এই নাও বুড়িমা, এই 10টা টাকাই ছিল, মেয়েটার স্কুলে যাবার জন্য রেখেছিলাম, ভুলে না দিয়েই চলে এসেছি। এতে আমার সকালের খাবার হয়ে যাবে বাবা, আমি এমনিতেই কারো কাছ থেকে কিচ্ছু নেই না। এতে কি গো বুড়িমা? এতে কটা ধান আছে, তোর খেতে ছড়িয়ে দিস। ক্ষেতের ধানগুলো তো সব নিজের হাতে নষ্ট করে দিলাম, এই দুটো ধান দিয়ে আর কি হবে? বুড়ি তোকে এত শখ করে যখন দিয়ে গেল, তখন আর না করিস না, বুঝলি? ছড়িয়েই দিস, পাগলি বুড়ি। কিছুদিন পার হলো, রামুর ক্ষেতটি এখন পুরোপুরি ফেলানো ছিল। সে ধানগুলির কথা ভুলেই গিয়েছিল। একদিন হঠাৎ তার জামার পকেট সে হাতড়ে দেখল। ওমা, এ তো দেখছি বুড়িমার দেওয়া সেই ধানগুলো। এর কথা তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, ভালোই হলো, বুড়িমা তো বলেছিল ধানগুলো ছড়িয়ে দিতে। আমি না হয় ধানগুলো একবার ছড়িয়েই দেখি। রামু মাঠে গিয়ে তার ফসলের ক্ষেতটি কুদলিয়ে তাতে ধানের বীজগুলো ছড়িয়ে দিল। কি গো রামুদা, ও রামুদা, নতুন করে খেতে আবার কি ফসল লাগাচ্ছ? ধানের বীজ ছড়িয়ে দিচ্ছি গো দাদা। আর কিছুদিন পরে লোকে ধান সব ঘরে উঠাবে, আর তুমি এখন ধানের বীজ ছড়িয়ে দিচ্ছ। রামুর ক্ষেতে ধান গাছগুলো খুব ভালো হলো। তুমি এখন ধান চাষ করছো, এইটাতে কি আর ধান হবে? সবাই ধান কেটে বাড়িতে নিয়ে আসছে, আর তুমি তো শুধু ধানের গাছ নিয়েই পড়ে রইলে। ধানের গাছগুলো খুব ভালো হয়েছে গিন্নি। গাছ যদি এত ভালো হয়, নিশ্চয়ই ফলনও ভালো হবে। দেখো চেষ্টা করে। পরের দিন রামু মাঠে গিয়ে দেখল তার ধান খেতে সোনালি ধানে পরিপূর্ণ। রামু তো এই দেখে একদম অবাক হয়ে গেল। আরে, এটা তো সোনার ধান! এই, আমার খেতে সোনার ধান! বুড়িমা, তোমার দেওয়া ধানগুলো তো বৃথা যায়নি। আমার অবস্থা এবার ভালো হবে, বউ বাচ্চা আর না খেয়ে থাকবে না। কি বলছিস কি? রামুর খেতে সোনার ফসল ফলেছে? চল তো গিয়ে দেখি। খবরদার, একটা ধানও তুই কাটবি না। ওঠ ওঠ ক্ষেত থেকে, এইসব আমার ধান। সব ধান তোমার মানে? কি বলছো দাদা তুমি? সেদিন তো বুড়িমা এই ধানগুলো তোকে একা দেয়নি, সাথে আমিও তো ছিলাম। ধানগুলোর কথা না হয় আমার মনে ছিল না, তাই বলে তুই একা নিলি সব। তুই আমার সাথে বেইমানি করেছিস, তাই এই সব ধান আমার। না না দাদা, আমার সাথে এমনটি করো না দাদা, আমার সাথে এমনটি করো না। এই, তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ধানগুলো কাট আর আমার বাড়িতে নেওয়ার ব্যবস্থা কর। বেশ বেশ, তাই হোক। তুমি যাতে খুশি, আমি তাতেই খুশি, বুঝলে?
রামু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে সে তার স্ত্রীর সাথে সব কথা খুলে বলল। তুমি মন খারাপ করো না গো, আমি তো তোমাকে কোনো জিনিসের জন্য আর বকাঝকা করব না। সৃষ্টিকর্তা আমাদের যে হালে রাখবে আমরা তাই মেনে নেব। এই দিনেশকে একটা শিক্ষা দিতেই হবে। এইদিকে দিনেশ সমস্ত সোনালী ধান মাঠ থেকে নিয়ে বাড়ি ফিরল মনের আনন্দে। সে বারবার ধানগুলো দেখতে লাগলো। সোনার ধান, সোনার ধান, কেমন বোকা বানালাম ওই রামুকে। বেটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। হগো শুনছো, ঘরের সব জিনিস মাটি হয়ে গেছে গো, আমাদের বাড়িটাও মাটি হয়ে গেছে। আরে গিন্নি, সব মাটি হয়ে যাক, বুঝলে এই ধানগুলো তো সোনার আছে, আবার গড়িয়ে নেব। হগো হগো তুমি পাগল হলে নাকি গো? তোমার সামনে ধানগুলো তো সব পোকা হয়ে গেছে। পোকা? বাঁচাও বাঁচাও, পোকা! একই পোকা! আমার সোনার ধানের দরকার নেই, পালাও পালাও। ওই দিনেশ, দিনেশ পালা রে, তুই পালা। ভাই ভাই, বাঁচা আমাকে, বাঁচা! ভাই রে, আমাকে তুই ক্ষমা কর, আমার লোভের শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন লোভ করব না। তোমার একটা শিক্ষার দরকার ছিল দাদা, কিন্তু তোমার শিক্ষা যে এভাবে হবে সেটা আমি বুঝতে পারিনি।